কিছু বলা যায় না, কিছু শোনা হয় না, তবু আমার জানাতে কিছু। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের সোনালী সময়ের অত্যন্ত গুণী অভিনেত্রী সুলতানা আমার এই চ্যানেলে অনেক আগে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন। আবারও তিনি চলে আসছেন বুশরা চ্যানেলে। হ্যাঁ, আজকে সুলতানা আবার নিজের মুখেই আরও অনেক না বলা কথা শুনতে পাবেন। চলুন দর্শক, আর সময় নিব না, চলে যাচ্ছি আজকের আয়োজনে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বুশরা চ্যানেল থেকে আমি বুশরা চলে আসছি। এই মুহূর্তে আমার পাশে কে বসে আছে দেখেন তো, একটু চেনা যায় কি না, একটু ক্লোজ দেখেন। আসলে এমন একটা মুখ, এমন একটা তারকা শিল্পী, আসলে তার মুখটা কিন্তু আমরা সহজে ভুলতে পারি না। হ্যাঁ দর্শক, তিনি হলেন আমাদের সবার প্রিয় শিল্পী, প্রিয় চলচ্চিত্র অভিনেত্রী, একজন গুণী অভিনেত্রী সুলতানা। কিছু বলা যায় না, কিছু শোনা হয় না। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। দর্শকরা আপনাকে এত ভালোবাসে, এত এত শ্রদ্ধা করে, সম্মান করে, একটু কিছু বলেন না দর্শকদের উদ্দেশ্যে, আপনার আমি ভক্তদের যখনই উদ্দেশ্যে। আপনি আমাকে এই কথা বলেন, তখন আমার গাটা একদম শিরশির করে ওঠে। কারণ হচ্ছে যে আমি কিন্তু নিজেও জানি না যে আমার জন্য আমার দর্শকরা আমাকে এখনো এত ভালোবাসে এবং এখনো যে তারা আমাকে মনে রেখেছে, এটা আমি ভাষায় কোনো প্রকাশ করতে পারছি না। কেমন কাটছে এখনকার সময়গুলো? এখন আছি আলহামদুলিল্লাহ, আমি এখন আগের তুলনায় অনেক অনেক ভালো আছি। আগে আমি একটু অসুস্থও ছিলাম, আচ্ছা, এখন আমি আছি ভালোই। তারপরে এখন আমি ফের নতুন করে আমি এফডিসিতে গিয়েছিলাম। আচ্ছা, সেদিন ওই আমাকে আমাদের যে কো-আর্টিস্ট, আমার একজন নায়িকা ছিলেন নিশাদ, ও আমাকে নিয়ে গিয়েছিল। তাই আমি অনেক বছর পরে আমি ওর সাথে আর কি ফের এফডিসিতে আবার নতুন করে এফডিসিতে গেলে। ইন করলাম। আচ্ছা, তো অনেক বছর পর যখন আবার এফডিসিতে গেলেন, কেমন অনুভূতি হয়েছিল আপা? আমি আসলে বলে বোঝাতে পারবো না। আমি যখন এফডিসির গেটে আমি ঢুকলাম, আমি কিন্তু আসলে আমার কাছে খুব আমি নিজে থেকেই কান্না চলে আসছিল যে আমার এই জায়গা আমি ছেড়ে চলে গিয়েছিলাম। আজকে আমি ফের এসে আমি আমাকে যে আমি বুঝায় বলতে পারবো না, এটা সত্যি কথা। আমরা বড় পর্দায় আপনাকে আবার কখন পাচ্ছি? সেই সুলতানা মিষ্টি মুখ, আমাদের প্রিয় মুখ সুলতানা, আপনাকে কবে পাচ্ছি আবার? এটা তো ইচ্ছে তো আছে, তাই না? হ্যাঁ, ইচ্ছে আছে, এটা তো আমার হাতে নাই। আমার যদি যারা ডাইরেক্টর প্রডিউসার যারা আছেন এখন, যারা আগের তো অনেকেই চলে গেছেন, তো এখন আমি বলতে পারি না তাদের যদি আমি ভালো লেগে থাকি বা সেই আপাই যদি আবার আমি ফিরে এসে থাকি, আচ্ছা, তাহলে হয়তো আমি আবার নতুন করে আপনাকে আমি আবার একটু দর্শকদের দিকে তাকাতে বলছি, এবং এই মুহূর্তে যদি চলচ্চিত্র প্রডিউসার কিংবা পরিচালকরা দেখে থাকেন, তো আমরা চাই আমাদের এই গুণী অভিনেত্রীকে আমরা বড় পর্দায় আবার দেখব। কি বলেন দর্শকরা? আপনারা তো একই মত, আমার সাথে তো একমত, তাই না? কমেন্ট করে লিখবেন কিন্তু যে আপনারা সুলতানা আপাকে বড় পর্দায় দেখতে চান কিনা, তাই না? এসেছে রে এসেছে, তোর মনের মানুষ এসেছে, চোখেতে রং লেগেছে, রং লেগেছে। কতদিন কত যুগ ধরে, আয় রে আয় রে আয় রে। সেই সময় কিন্তু একজন মুসলিম পরিবারের একটা মেয়ে, ছোট মেয়ে চলচ্চিত্রে আসবে, অতটা সহজ ছিল না। না, এটা কিভাবে হলো সম্ভব? আমি যখন আমি ক্লাস 3-তে স্কুলে পড়তাম, হ্যাঁ, তখন ওখানে আমাদের স্কুল থেকে একটা নাটক হয়েছিল। তো সেখানে আমাদের আমার শ্রদ্ধেয় যে রানী সরকার,
উনি আমাকে ওখানে দেখে। হুম দেখে স্কুল থেকে আমি একটা ছোট্ট, আমার ছিল, ছোট বোনের একটা ক্যারেক্টার ছিল, হুম তখনই সে আমাকে কাছে টেনে নিয়ে এবং বলল যে তুমি কি ছবিতে যাবা, ছবিতে অভিনয় করবা? তা আমি বললাম যে হ্যাঁ করব। এই থেকেই আজকে আমার মানে বাবা মা পথ চলা। কোনো আপত্তি করেনি? না, আমার বাবা অনেক অন্যরকম ছিলেন। উনি খুব করে খুশি হয়েই আমাকে বলেছে ঠিক আছে তোমার যদি ভালো লাগে তাহলে তুমি যেতে পারো। ওই ওরকম ছোট বয়সে আপনি কি ভেবেছিলেন যে চলচ্চিত্র, ওরকম কোনো কিছু মনে হয়েছিল? অত ছোট বয়সে তো ফিল করার কথা না না। না না, তখন তো আমি কিছু সত্যি কথা বলতে আমি তো এগুলো জানিও না, বুঝিও না। আচ্ছা, প্রথম যে ক্যামেরার সামনে দাঁড়ালেন, এটা সিনেমার কথা মনে আছে? কোন সিনেমা ছিল? এটা ছিল অপরিচিতা ছবি। অপরিচিতা? হ্যাঁ, অপরিচিতা। এবং ওইটাতে আমার ভাইয়ের রোল যে ছিলেন উনি আমাদের শ্রদ্ধেয় শওকত আকবর। আচ্ছা, ওনার বোনের, ছোট বোনের ভূমিকায় হ্যাঁ, নায়ক নায়িকা কে ছিল মনে আছে? সুজাতা আর আজিম। আজিম। মানে এই ছোট শিশু শিল্পী হিসেবে আপনি কতগুলো ছবিতে অভিনয় করেছেন? শিশু শিল্পী হিসেবে মানে আমার তো এই একটাই ছিল না, দুটা। একটা হচ্ছে চকরি হুম। আর এই যে অপরিচিতা। হ্যাঁ, চকরি ছবিতে তো নাদিম শামানা নায়ক নায়িকা ছিলেন। আপনি কিন্তু মোস্তফা ওনার মেয়ে ছিলেন। মেয়ে হিসেবে আমার একটা সিন মনে পড়ছে, আপনি খুব সুন্দর একদম পিচ্চি, মানে একদম শিশু কিশোরী তখন। হ্যাঁ, ড্যাডি আমি ঘোড়ায় চড়বো, নিয়ে এসো না। সাইদা আজ নয় কাল চড়ো। কালই না আন্টি, আমি এখনই চড়বো। এখানে কবে এলে? বেশ অনেকদিন। বাইরে আমাদের বাড়িতে গেলে না কেন? আমি তো ঠিকানা জানতাম না, তবে এই কদিন আপনাদের অনেক খোঁজ করেছি। বেশ, আমার সাথে চলো, আজ তোমাকে গান শোনাতে হবে। ড্যাডিও চলো। উর্দু ছবিতে অ্যাক্টিং করেছেন। হ্যাঁ হ্যাঁ। আপনি কি তখন উর্দু ভাষা পারতেন আর হ্যাঁ, ডাবিং অন্য কেউ করেছেন? না, আমি নিজেই করতাম। আমি আসলে উর্দু বলতে পারি। তাই? হ্যাঁ, উর্দু বুঝি। আচ্ছা। এবং ছোট সাহেব যখন হলো তখন উর্দুতে যে মানে নায়িকার ভয়েসটা আমি দিয়েছিলাম। যে তাই নাকি? উর্দুতেই আমার। তখন আপনি ফ্লুয়েন্টলি উর্দু বলতে পারতেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আপনার মা বাবা কি একদম বাংলাদেশী ছিলেন? না, আমার বাবা মা ওনারা কলকাতার আর কি। দুজনেই কলকাতার? দুজনেই? হ্যাঁ। কি বলেন? কলকাতা মানে কোথায়? কলকাতায় শিবপুর, হাওড়া। হাওড়াতে? হ্যাঁ। আপনার জন্ম কি কলকাতায়? না, আমার জন্ম হচ্ছে পাবনা। আমি পাবনার মেয়ে। আসলে আমাদের সুলতানা আপার নাম কিন্তু চাঁদ সুলতানা, খুব মিষ্টি একটা নাম, তাই না? এই নামটা যতদূর জানি আপনার বাবা দিয়েছিল, তাই না? আমার আব্বা। তবে এখন আমি যতটুকু যা করছি বা যেখানে যাই আসি, আমার বড় ছেলে আবির রশিদ, ওর নাম, ও আমাকে সব সময় কারোর কোনো ছবি কোথাও মানে ও যদি দেখে সাথে সাথে বলে আম্মা তুমি যাও নাই ওইখানে? আমি কেন? বলে এই যে আমি তোমার ছবি পাঠাচ্ছি, তুমি দেখো, ওনারা তো তুমি যাও না কেন? তো ওই আমাকে এখন সত্যি কথা বলতে একটা মানে এখন যে আমি আসি গাইড করে। আপনার তো এটা বল 4 সন্তান। হ্যাঁ, আমার 4টা ছেলে। 4 ছেলে আসলে এরকম ভাবে মাকে এত সাপোর্ট করবে, এটা আসলে আপনি খুব লাকি। এটা সত্যি কথা। সত্যি কথা না? এটা সত্যি কথা। সিনেমার স্মৃতি কথা কিছু মনে পড়ে? আপনি কতজনের সাথে অভিনয় করেছেন? হ্যাঁ, আমার সবার কথা মনে পড়ে। আসলে কোন স্মৃতি মনে পড়ে অভিনয় করতে গিয়ে? যেমন আমি এই আবার তোরা মানুষ হতে আমি যে আর কি আমার একটা ছিল, সিন ছিল লাস্টে আমার মারা যাওয়া আর কি, মুক্তিযুদ্ধের উপরে তো ছবিটা ছিল, তো আমার মারা যাওয়া। তো ওইটা যখন মানে আমাকে যখন ইয়েতে মানে মৃত্যুর যে একটা গোসল করানো, হ্যাঁ গোসল করানো, মানে সবকিছু অরিজিনাল যা হয় মানুষ মারা গেলে
আমার মনে হয় ওর থেকে বেশি। তো ওইটা আমার এখনো মনে পড়লে আমার গা একদম মানে শিরশির করে ওঠে। সব দোষ আমার কপালে, আমাকে মাফ করে দিও ভাইয়া। আমি, ববিতা, তারপরে রাজ্জাক সাহেব, আমরা সবাই মেকআপ রুমেই আমাদের বাড়ি ঘর ছিল। আমরা শর্ট দিতাম, এসে এসে আবার মেকআপ রুমে ঘুমাতাম। আচ্ছা, এইসব স্মৃতি আর এই জীবনে আর হবে কিনা আমি জানি না। এত নায়িকাদের সাথে আপনি কত ছবিতে অভিনয় করেছেন, শাবানা, কবরী, ববিতা। যদি জিজ্ঞেস করি আপনার ইন্টিমেসি কার সাথে বেশি ছিল, মানে আন্তরিকতা, অন্তরঙ্গ রিলেশন থাকে না, হ্যাঁ, যে তার সাথে বেশি ঘনিষ্ঠতা ছিল, কার সাথে ছিল? আমার সাথে কিন্তু মোটামুটি সবার সাথেই ছিল, সবার সাথে সবার সাথে ছিল, এবং সবাই আমাকে খুব মানে ওই রকম চোখেই দেখতে পছন্দ করতো। কেউ কোনোদিন আমার সাথে কোনো খারাপ কোনো আচরণ বা কোনো করেনি। সবার সাথে আপনার ভালো রিলেশন ছিল। সবার সাথে। বিনিময় ছবির কথা মনে আছে আপা? হ্যাঁ, সেই ছবিতে তো নায়িকা কবরী বোবাই ছিল। হ্যাঁ, বোবাই। কিন্তু আপনার লিপে একটা সুন্দর গান ছিল, মনে পড়ে গানটা? হয়তো কিছু বলা যায় না, কিছু শোনা হয় না, তবু আমার জানাতে কিছু ইচ্ছে করে। কিছু শোনা হয় না, তবু আমার জানাতে কিছু ইচ্ছে করে। ছবিগুলো তো একদম সেই সময়। তারপরে আঁকা বাঁকা আমার একটা ছবি ছিল, আমি আচ্ছা। ওটাতে নায়িকাই ছিলাম। তাই? হ্যাঁ, আচ্ছা। রাজ্জাক উনি ছিলেন। রাজ্জাক হ্যাঁ, ওনার নায়ক সাথে। ছিলেন? নায়িকা ছিলেন। আজ কিন্তু আমাদের দুর্ভাগ্য, ছবিটা আমরা তো দেখতে পারছি না আসলে, যে কারণে জানি না। আমার অনেক সুন্দর ছবি। ওখানে কোনো গান ছিল, লিপ ছিল আপনার? হ্যাঁ, হ্যাঁ, মনে পড়ে গানটা? এটা কি জানি একটা গান ছিল, অনুরাগে গানে গানে আরো কাছে এনেছে। এটা আপনার লিপে? এটা আমার লিপে। এ আল্লাহ, আমরা তো ভাবতাম এটা বোধহয় আঁকাবাঁকা ছবিতে কবরীও ছিল না? হ্যাঁ, উনিও ছিল, আমিও ছিলাম। মানে দুই নায়িকা ছিল, দুইজনই পেয়ার ছিলেন নায়ক রাজ্জাকের। তো অনুরাগে গানে গানে আসলে আপনার লিপে? হ্যাঁ, আমার লিপে। অনুরাগে গানে গানে, অনুরাগে গানে গানে আরো কাছে এলে যদি। এটা না? অনুরাগের গানে গানে আরো কাছে এলে যদি, তোমার প্রেমের মোহনাতে ছুটে গেলে হৃদয় নদী। কিসের ক্ষতি, কিসের ক্ষতি, কিসের ক্ষতি। আসলে এটা আপনার লিপে কিন্তু অনেক সুন্দর সুন্দর গান, অনেক কালজয়ী গানও আছে। মনে পড়ে আরেকটা গানের কথা, দাদা ভাই ও দাদা ভাই, একটু আগে। আসলে আপনি এত এটাই আমার লাকি। মানে এটা এখন মনে হয় আমার শেষ জীবনের, এটা বোধহয় আমার জন্য অ্যাসেট একদম। সবাই আমাকে এটা নিয়ে খুবই করেন, এবং যেখানেই যাই সবাই, বা হয়তো কেউ যদি না চিনতে পারে, তাহলে ও দাদা ভাই মূর্তি বানার গানটা শুনেছেন? হ্যাঁ, এই যে দর্শকরাও কিন্তু তাদের মাথায় আছে যে এই সেই আমাদের সুলতানা আপা, যিনি রক্তাক্ত বাংলা ছবিতে ও দাদা ভাই, এবং সবচেয়ে বড় কথা আমাদের উপমহাদেশের যে এত লেজেন্ড একজন কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর, উনি আমাদের বাংলা ছবিতে একটা গানই করেছেন। এখন পর্যন্ত কেউ না, কোনো শিল্পী আমাদের বাংলাদেশের এত টপ লেভেলের, কিন্তু এটা আমার জন্য অনেক কিছু, অনেক পাওয়া। মানে এটা একটা ইতিহাস। ও দাদা ভাই মূর্তি বানাও। তখন আমি এই গানটা যখন তখন কিন্তু আমি আমার বড় সন্তানকে নিয়ে এই গানটা করেছি। তখন আমি অন্তর্জাতা ছিলাম। ও আচ্ছা আচ্ছা, তাই? হ্যাঁ, আচ্ছা, বড় ছেলে, মানে আপনার বড় ছেলে তখন আপনার। আচ্ছা, তখন আসলে মানে সেই জন্য হয়তো এত শিল্পী মনা হতে পারে, তাই না? এই চিন্তা করেন। হ্যাঁ, আমার এই বাচ্চা তখন আমি মানে যখন তখন আর কি এই পরিস্থিতি, তখন আপনার বড় ছেলে গর্বে। হ্যাঁ, যখন তখন এরকম অবস্থা। কিন্তু ছবিতে তো আমরা বুঝতেই পারি না, আমাকে এমন ভাবে করা হয়েছে যে
কেউ বুঝতে পারে কেউ, আমরা তো এখনো ছবিটা গানটা দেখি, হ্যাঁ, এখনো তো বুঝতে আমরা পারে। দেখতে পাচ্ছি যে আসলে ছবিটাতে আমরা বুঝতেই পারিনি যে আপনার বড় সন্তান আপনার গর্বে হ্যাঁ, ছিল। আরেকটা ছবি ছিল, ওটা ওই যে বড় ভালো লোক ছিল। বড়, এটাও কি মুক্তিযুদ্ধের ছিল? হ্যাঁ, কিছুটা পাগল 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 মানুষগুলো পাগল পাগল মন, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ। পাগল পাগল মানুষগুলা, পাগল সারা দুনিয়া, কেহ পাগল রূপ দেখিয়া, কেহ পাগল শুনিয়া। আপনি তো মনে হয় প্রায় 400 হয়ে গেছে হ্যাঁ, সিনেমা, আরো উপরে 400 উপরে? 450, হ্যাঁ, প্রায় 500 কাছাকাছি হয়ে হ্যাঁ, গেছে। এটা সত্যি কথা। হ্যাঁ, আপনি অনেক চলচ্চিত্রে অভিনয় করেছেন, অনেক ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। আসলে এমন গুণী অভিনেত্রী আমাদেরকে আসলে তাদের মর্যাদা দেওয়া উচিত, কিন্তু এখনো পর্যন্ত আমরা এই গুণী অভিনেত্রীর মর্যাদা দিতে পারিনি। রাষ্ট্রীয়ভাবে উচিত এমন একজন গুণী শিল্পীকে তার মর্যাদা দেওয়া। এই সুলতানা নামটা কিন্তু আমাদের চলচ্চিত্র থেকে কখনো মুছে যাবে না, কিন্তু কেন আমরা ভুলে যাই, কেন আমরা তাকে মনে করি না, কেন আমরা তাকে তার যোগ্য সম্মানটুকু আমরা দিতে এতটুকু কার্পণ্য বোধ করি? তো আসলে খুব দুঃখজনক। আমরা চাই যে আপনাকে রাষ্ট্রীয়ভাবে সম্মান দেওয়া হোক। তো আমিও আশা রাখি যে একদিন না একদিন আমি পাবো। নিশ্চয়ই আপা, নিশ্চয়ই আপা, আপনাদের কারণে আমি অবশ্যই একদিন না একদিন আমাকে দিবে, এটা নিশ্চয়ই। আমি অবশ্যই আশা রাখি। আপনি তো মঞ্চেও নাটক করেছেন, হ্যাঁ, আমি মঞ্চেও অনেক, সেই সময় অনেক মঞ্চে নাটক করেছি, করেছেন। টেলিভিশনেও আমি করেছেন? করেছি, হ্যাঁ। ওখানে টেলিভিশনের নাটকে আমার নায়ক ছিলেন হিরো রাজ্জাক। তাই নাকি? হ্যাঁ, আয়না নামে একটা নাটক আছে আমার বিটিভিতে। বিটিভিতে? হ্যাঁ, আয়না, হ্যাঁ। ওটাতেও রাজ্জাক ভাই ছিলেন। এটা কি কত 60 দশকের শুরুতে? হ্যাঁ, হ্যাঁ, এইটা এখনো মনে আছে, নাটকটার নাম সেটা হলো আয়না। আচ্ছা। এটা খুব সম্ভব ডাইরেক্টর ছিলেন আব্দুল্লাহ মামুন, মামুন ভাই, উনি ছিলেন আর কি। আচ্ছা আচ্ছা, আপনাকে দেখলে খুব মনে হয় যে না খুব শান্তশিষ্ট। আমি বুঝতে পারি না যে আসলে কি আমি, আপনারা আমাকে যা বলেন আমি শান্তশিষ্ট, আমি অমুক, আমি ভালো, কি জানি না। কখনো কখনো থাকে না যে কখনো ভালো খুব রাগ হয়ে গেছেন, হ্যাঁ, এরকম কখনো ঘটনা আসলে হয়েছে আপনার জীবনে? হ্যাঁ, রাগ আমি যখন হই তো হই, প্রচন্ড হয়ে যান কিন্তু নাকি? প্রকাশ করি না, মনে মনে ধরে রাখেন? আমার রাগের কোনো প্রকাশ নাই। আপনি আমার সাথে যদি কোনো রকম মানে ঘরোয়া ভাবে তো ঘরোয়াভাবে ফ্যামিলিতে রাগ হতেই পারেন, হতে পারে, কিন্তু তারপরে আমি প্রকাশটা করেন না, প্রকাশ মানে এটা চেপে রাখেন। চেপে রাখি। আমি চাই না আর কি কারোর মানে সাথে রাগ হলে যে মানুষ চিল্লাচিল্লি করে ওরকম না না? না। আরো অনেক ভালো কথা তোমাকে আজ আমি শোনাবো, যা লখনৌর হীরাবাই তোমাকে কোনোদিন শোনাতে পারিনি। আমার একটা ছবি ছিল কাজের মেয়ে রহিমা। ও, কাজের বেটি রহিমা। কাজের বেটি হ্যাঁ। রহিমা, ওইটাতে আচ্ছা। তো আমি একেবারে মানুষ আমাকে খালি বলে যে কিভাবে আপনি এইভাবে শাবানা ওনাকে আপনি ইয়ে করলেন, চুলগুলা কেটে দিলে ও চুলগুলা, তাই নাকি? মানে সিকোয়েন্স ছিল, চুলগুলা কিভাবে কাটলেন ম্যাডাম আপনি? আহা, এটা অনেকেই আমাকে ওটা কিন্তু প্রশ্ন অনেক করে। খুব ক্লাইম্যাক্স হ্যাঁ, ছিল, এটা মানে হ্যাঁ, একটু হ্যাঁ, মানে অনেক খুব প্রশ্ন ইমোশনাল করে। একটা দৃশ্য ছিল। এটা সত্যি কথা, হ্যাঁ, একদম। তা মানে আপনি ওই ছবিতে এত ক্রেজি কিভাবে, মানে এত মানে মন্দ মানুষ কিভাবে হতে পারলেন? আপনি তো আসলে এরকম না। কিন্তু আমি করেছি আর কি, করেছি, হয়তো এটা আমার যিনি ডাইরেক্টর ছিলেন হয়তো আমার কাছ থেকে আদায় করেছেন, এটা আচ্ছা। আরো ক্রেডিট হবে। তো এরকম যখন একটা ক্যারেক্টার আপনাকে মানে পরিচালক বোঝাচ্ছিল যে এরকম আপনি হ্যাঁ, চুল কেটে দিবেন, জি। এমন অত্যাচার করবেন নায়িকাকে, হ্যাঁ, তো যখন বোঝাচ্ছিল তখন কখনো মনে হয়েছে যে আমি এরকম মানুষটা বাস্তব জীবনে এমন না, ম্যাক্সিমাম ছবিতে পজিটিভ রোল করেছি, এমন একটা রোল করব? তা আপনি কি মানে একদম সাথে সাথে রাজি হয়ে গেছিলেন নাকি একটু আমতা করছিলেন? হ্যাঁ, একটু ওইভাবেই বলতাম যে আমাকে দিয়ে এটা হবে, হ্যাঁ, বলে আমরা করাই নিব আপনাকে দিয়ে। আমার শাড়ি পরে মেম সাহেব সেজে লোকজনকে দেখাতে চাস না? আজ তোকে আমি এমন শাস্তি দেব যা দেখে কুকুর পর্যন্ত মুখ ফিরিয়ে নেয়। মা, হারামজাদিকে ধরো তো। ভাইয়া, ওই চুলগুলো কেটে দাও। ধরো।
সাহেবের কোলে। সিনেমায় এসে কি কখনো আপনাকে পরিচালকটা শুরুতে বলেছে যে যখন আপনি নায়িকার রোল শুরু করেছেন, বড় হয়েছেন, তখন কি বলেছে যে সুলতানার নামটা চেঞ্জ করে দেবো, এরকম কোনো কিছু কি প্রশ্ন আসছিল পরিচালকদের পক্ষ না, থেকে? না। কারণ সবাই তো দেখি সবার নাম চেঞ্জ হয়ে যায়। না, আমার এরকম কোনো কেউ কিছু বলেনি কেউ কিছু বলেনি আসলে? হ্যাঁ, কেন সুলতানা নামের একজনই ছিলেন, উনি সুলতানা জামান। হ্যাঁ, কিন্তু আমার এই নামটা পরিবর্তন একবার দত্তদার আমি একটা ছবি করেছিলাম, হুম। তখন দাদাকে কে জানি বলেছিল যে ওনার নামটা চেঞ্জ করে দেন, আমাদের তো আরেকটা নায়িকা আছে। সুলতানা জামান। হ্যাঁ, তো দাদা বলছিলেন যে না, ওর যে নাম, উনি তো জামান, ইনি তো জামান না। হ্যাঁ, তখন তো আমি মানে আমার বিয়েটি হয়নি, না। যার জন্য ওই সময় যারা ছিলেন নামকরা পরিচালক ছিলেন তাদের ছবি আপনি সবার সব, এমনকি সব। জহির আয়নের করেছে, হ্যাঁ, জয়রাম কিছু বাদ নাই। কিছু বাদ নাই। তবে আমার চাঁদ সুলতানার নামটা ভীষণ ভাল লাগে আসলেই, আমার আব্বার দেওয়া। একদম তাই না? একটু দেখা একটু কথা, এরই মধ্যে এত ছোট ছোট দেখা হতে হয় পরিচয়, পরিচয় হতে হতে হয় যে প্রণয়, ছোট ছোট দেখা হতে হয় পরিচয়, পরিচয় হতে হতে হয় যে প্রণয়, তারপর এখন নতুন করে আপনি এফডিসিতে যাচ্ছেন, জি। এখন কি যোগাযোগ হয় যারা সহশিল্পী ছিলেন কিংবা হ্যাঁ, যারা এখন বেঁচে আছে? হ্যাঁ, যারা আছে যাদের সাথে আমার দেখা হয়, হয়তো অনেকে আমাকে এখন চিনতে পারে না, যে আমার এখনো পর্যন্ত আমাকে সবাই সম্মান করে। সম্মান করে এবং সে বলে কি উনি তো সেই সোনালী দিনের একদম এটা বলে, একদম এটা সত্যি কথা। একদম। আসলে সেই রঙিন জীবন আপনার কতগুলো বছর, এখন এখনকার লাইফ একটা অন্যরকম। হ্যাঁ। এখন কি মানে কি মানে সময়টা সকাল থেকে এই সারা দিনটা কি করেন? চলে যায়। রান্না বান্না করে সময় যায়? চলে আর কি, চলে নাতি যায়। নাতনি ছেলেদের জন্য হ্যাঁ, রান্না এটা করেন? চলে, এদিক ওদিক আসি যাই ঘুরি, তারপরে যেমন একটু এখন আবার একটু হ্যাঁ। ব্যস্ততা ধরতে গেলে এই যে আসি একটু এফডিসি যাচ্ছি, বা কোনো পার্টি বা কোনো ফাংশন বা কোনো attend করছেন। অ্যাটেন্ড করছি। মাঝখানে তো দেশের বাইরে আমেরিকায় আপনি হ্যাঁ, ছিলেন ছিলাম। বেশ অনেকগুলো বছর, হ্যাঁ, অনেক বছর। এখন কি আবার চলে যাওয়ার সম্ভাবনা না, আছে? এখন আর যাবেন না? যাব আপনার সর্বশেষ ছবি ছিল দিল তো পাগল, না? পাগল। হ্যাঁ, হ্যাঁ, শাবনুরের সাথে। শাবনুরের সাথে আমার ইংলিশে ছিল ইয়ে আলিরাজ। আলিরাজ হ্যাঁ। আপনার পেয়ার ছিল। লাগছে। আচ্ছা, ওই ছবির পর আপনি আর কোন ছবিতে অভিনয় করেন? তখন ওই আমেরিকাতে ওখান থেকে এসেই তখন আমাকে ধরলো যে না, একটা হ্যাঁ। ছবি আপনি আসছেন যখন, হ্যাঁ। ছোট্ট একটা ক্যারেক্টার করে যান। তখন ওই যে ওই ছবিটাই ছিল সর্বশেষ। সর্বশেষ। তাও তো 20 বছর হয়ে গেছে না? হ্যাঁ, ওটা তোমাদের পৈতৃক সম্পত্তি, তোমার ছোট ভাই তার অর্ধেক অংশীদার, তাকে পর্যন্ত একবার জিজ্ঞাসাবাদ করলে না। ও দেবরার জন্য দরদ উতলে উঠছে ভাবি। তবে কাজের বেটি রহিমা বোধহয় আপনার হ্যাঁ, একটা এটাও আমার শ্রেষ্ঠ ছবি ধরতে গেলে, মানে নেগেটিভ রোলে কাজের মেয়ে। নেগেটিভ রোল যে দর্শকরা এত সুন্দর গ্রহণ করে এইটাই মনে আমি রাখে। তো ভাবতাম যে না, কি জানি কি বলে, কিন্তু হয়তো চুলের মুঠি যে ধরেছিলেন, চুল কেটে দিয়েছিলেন, সাবানা পরে কিছু বলেনি হাসতে হাসতে শুটিং এর পরে? না, আমি খুব সরি বলতাম যে ম্যাডাম, তাই? অবশ্য আপা ডাকতাম। বলেছেন যে মানে ওইটা শুটিংটা হওয়ার বলে কি, পর না না ঠিক আছে, তুমি তো কোনো টেনশন করো না। তাই? হ্যাঁ, উনি খুব আপনাকে আদর করতো। কোঅপারেট করেছে? হ্যাঁ, বলছে, আরে না, এটা কোনো টেনশনই করো না, মানে আপনি তোমার যেমনি ভাল লাগে তুমি যেভাবে সুবিধা করো। মানে শর্ট হয়ে যাওয়ার পর আপনি সরি বলেছেন? হ্যাঁ, তা তো অবশ্যই বলবো, তাই না? সে একটা আমার সিনিয়র না। আচ্ছা আচ্ছা, তাছাড়া অনেক ভালো, উনিও অনেক ভালো। উনিও অনেক cooperative। আমি ববিতা আমরা যখনই কাজ করেছি কবরী, হুম। তখন আমাদের মনে হতো যে আমরা একটা ঘরোয়া পরিবেশে, এই তুমি কেমন আছো, এই যে একটা জিজ্ঞাসাবাদ, হুম, তুমি হুম। ভালো আছো, এই যে একটা, এটা কয়জন ইয়ে করে। আচ্ছা, রেকর্ড কোম্পানি থেকে শফিম আমাদের ঠিকানা দিয়েছিল না? হ্যাঁ, 28 নম্বর জসিমউদ্দিন রোড। ওর কি এক বন্ধু বাদল সাহেবের বাসায় থাকে। চল না, যাবি? এত রাতে? রাত কোথায় রে, এ তো সন্ধে। গেলে মন্দ হয় না, একটা ছবি অন্তত পাওয়া যাবে। চল চল। গানেরই খাতায় স্মরণে লিখে বলো
দর্শকরা একটু ভালো করে আপনাকে দেখুক যে এই সুলতানা আপা দেখেন তো, সেই চোখ, সেই হাসি, সেই মুখ, মানে ওনার কোনো চেঞ্জ নেই, তাই না? তা আমরা বড় পর্দা যখন ওনাকে আবার ফিরে আমাদের পাবো। দেখতে ফিরে পাবো আর কি, ফিরে পাবো সেই আর কি। সুলতানা আপাকে আবার, এটা রহস্যটা কি আপা? কিরকম কিরকম থাক? এটা উপরওয়ালা, হ্যাঁ উনি আমাকে এইটা দিয়েছেন, হয়তো সবাই ভালোবাসা, তাই এটাই। আসলে আমি কিন্তু সামনাসামনি বসে দেখছি, সে আবার তারা মানুষ হোক কিংবা বিনিময় ছবির যে সুলতানা, হ্যাঁ, বলা কেমন, বলাকা মনে ছিলেন? হ্যাঁ বলা কেমন, সুচন্দা আপার সাথে? এই হ্যাঁ দত্তদার ছবি আচ্ছা বলা কেমন, আচ্ছা, বিনিময়, তারপরে তো ছোটে সাহাব, হুম। চাঁদ চাঁদনি, চকরি, এটা তো আমার জীবনের অনেক বড় একটা আচ্ছা। ছবি। আপনার এতগুলো ছবির মধ্যে যদি বলি আপনি 5টা ছবির কথা নাম বলেন যে আপনার অভিনয় করে মনে হয়েছে যে না কিছু একটা করেছি। 5টা ছবি ধরেন রক্তাক্ত বাংলা তো প্রথম একদম আসে, প্রথম, যেটা আমাকে 1 নাম্বার অনেকেই দিয়েছে, পরিচিতি দিয়েছে। হ্যাঁ। তারপর তারপরে আবার তোরা মানুষ, 2 নম্বরে আছে তারপরে হ্যাঁ। দত্তদার হচ্ছে বিনিময়। বিনিময়, তাই আচ্ছা, এটা বড় ভালো লোক ছিল, বড় ভালো লোক ছিল। হ্যাঁ, এটাও তারপর? ছিল। আরেকটা ছবি একটা মানে পদ্মা নদীর মাঝি, এটা অনেক, পদ্মা নদীর মাঝি। হ্যাঁ, কুমকুম ডাইরেক্টর। কেন তুমি এভাবে ধ্বংস হয়ে যাচ্ছ? ছেড়ে দাও, এভাবে তুমি আর কলঙ্কিত হইও না। আসবা তুমি, বসবা তুমি, মোহর দিবা গুনিয়া, মিষ্ট হাসির মূল্য দিবা সোনার মোহর গুনিয়া। তো এতক্ষণ আপনার সাথে গল্প করলাম আপা। আপনি যদি আপনার যারা ভক্ত আছে এবং দর্শক আছে আপনাকে খুব ভালোবাসে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি, আবার যেন আপনাদের মাঝে আমি ফিরে আসতে পারি। আপনাদের ভালোবাসাই আমাকে টেনে নিয়ে আসবে, যদি আপনারা আমাকে ভালোবাসেন। একদম নিশ্চয়ই, আপনাকে আপা অনেক ভালোবাসি, আপনি অনেক Thank ভালো you. থাকবেন এবং ভালো আগামীতে আবারও যদি সময় সুযোগ হয় আপাকে আবারও নিয়ে আসবো, আবার কথা শোনাবো। আর আপা একটু চুপচাপ, তো আপা মনে হয় যেন আপার কাছ থেকে আরো গল্প শুনি, কিন্তু মনে হয় যেন ঠিক আছে আজকে এই পর্যন্তই, আগামীতে আবারও শোনাবো। আপার সুস্থতা, আপনার সুস্থতা কামনা করছি, আপনি দীর্ঘজীবী হন এবং আপনার সুন্দর একটা জীবন, আপনি তো সুন্দর জীবনের মধ্যে আছেন, আরো সুন্দর জীবন কামনা করছি আপা। ধন্যবাদ, ধন্যবাদ আপা সময় দেওয়ার জন্য, অনেক ভালো থাকবেন। আপনিও ভালো থাকেন। দর্শক, এই ছিল আজকের আয়োজন। আমাদের গুণী অভিনেত্রী সুলতানার না বলা অনেক কথা আপনারা আজকে জানতে পারলেন। কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর আগামীতে কি দেখতে চান সেটাও কিন্তু জানাবেন। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।